নির্বাচনী রোডম্যাপের দাবিতে অনড় বিএনপি। সরকারের স্বাভাবিক কাজে বাধা সংকট বাড়াবে বলছে জামায়াত। আধিপত্যবাদী ষড়যন্ত্রের অভিযোগ এনসিপির। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে, তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে। অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ডেট তারিখ ঘোষণা করবে। স্বাধীনতার ৫৪ বছরেও ভোটাধিকার নেই প্রবাসীদের। আসছে নির্বাচনের আগেই অন্তর্ভুক্তের দাবি যুক্তরাজ্যের বাংলাদেশিদের। ঈদ ঘিরে রাজধানীতে ২ সিটি কর্পোরেশনের ১৮টি পশুর হাট। আবাসিক এলাকায় হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ এলাকাবাসী। দেশি কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $১০০ মিলিয়ন আমদানি। রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত বাফুফের। আন্তর্জাতিক মানের মাঠ তৈরির পরিকল্পনা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামায়াতে ইসলামীর। সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পাশে থাকার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। একদিকে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণের ইস্যু, বিএনপির ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে ৩ উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগের দাবি, সেনা প্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য সহ নানাবিধ কারণে রাজনীতির অন্দরে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা গণমাধ্যমে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি ও জুলাই বিপ্লবের একাধিক সংগঠক ভুল ত্রুটি শুধরে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজনীতির এমন পরিস্থিতিকে জাতীয় নাগরিক পার্টির এই নেতা দেখছেন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানানোই চক্রের মূল লক্ষ্য বলেও অভিযোগ তার। ভারত এখানে একটি 111 সরকার কায়েম করতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে গাজার মতো ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে এবং বাংলাদেশে একটি দুর্ভিক্ষ নিয়ে আসতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি মহল পায়তারা করছে। চলমান রাজনৈতিক জট নিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা ও তার পদত্যাগ গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে। তাই তাদের দল ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন জানিয়ে যাবে। ওনার স্বাভাবিক কাজে কারোই এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। ২ নম্বর হচ্ছে, ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে এবং সেই শূন্যতার পরিসমাপ্তি কী হবে সেটা খুবই অনিশ্চিত। তো সুতরাং দেশকে আবার আরেকটি ক্রাইসিসে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যতে জোর দিয়ে বলেন, এত ঘটনা প্রবাহের পরও সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নিবে। ইউনূস সাহেবের মতো লোক এখানে, তিনি নিজে বলতেছেন তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন, তিনি কাজ করতে পারছেন না। তো সেটা আমরা চাই না। আমরা চাই যে উনি কাজ করুক এবং সেই জন্য উপদেষ্টা পরিষদ আরও ছোট করুক, ওই তত্ত্বাবধায়ক সরকারের আদলে, এবং অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ডেট তারিখ ঘোষণা করুক। এমন রাজনৈতিক সংকটের পিছনে রাজনীতিবিদদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে দলগুলোকে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানোর পরামর্শও দেন তিনি। প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই। প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূসের অতীত
প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি আমাদের একটি ক্যাপিটাল এবং প্রয়োজন হবে। এবং যদি প্রফেসর ইউনূসকে চলে যেতে দেওয়া হয়, আরও একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলির উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বোঝানো, প্রফেসর ইউনূসকে মানে অনুরোধ করা যে তিনি যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত একটি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যাত্রা করাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। স্বাধীনতার ৫৪ বছরেও নিজ দেশে ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা। পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই বিষয়টি সুরাহার দাবি যুক্তরাজ্য প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং নির্বাচন কমিশনের বিবেচনায় থাকলেও এ পদ্ধতিতে আস্থা রাখতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল চৌধুরী। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল দেশের অর্থনীতি, তাও জাতীয় নির্বাচনে ভোটদানের মতো মৌলিক অধিকার থেকেই বঞ্চিত প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি। হাজারো কষ্ট সয়ে দূর প্রবাসেও দেশকে লালন করা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা অংশ নিতে পারেন না দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে। সংবিধান সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করলেও প্রবাসীদের সে অধিকার কাগজি কলমেই সীমাবদ্ধ। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে হলেও নিজ দেশে ভোটাধিকারের দাবি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশের লেগে অত কিছু করি, রেমিটেন্স করি, আমরা বিমানে পর্যন্ত চড়ি, বিভিন্ন ধরনের আমরা সহযোগিতা করি, বাট আমরা এর থেকে কোনো ব্যাক পাই না। আমার যে ভোটাধিকারটা নাই এই জিনিসটা মানিয়ে নেওয়া একটু কষ্টকর লাগে। সারা দুনিয়ার সব দেশের মানুষের এই অধিকারটা আছে, কিন্তু আমাদের দেশে কেন এটা হয় না বা এখন পর্যন্ত হচ্ছে না, এটা কিন্তু বর্তমান সরকারের প্রতি আর কি আমরা একটা আকুল আবেদন থাকবে। বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও অর্ধশতকের কোনো নির্বাচনে সেটির প্রয়োগ হয়নি। নির্বাচন কমিশন বলছে পরবর্তী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পোস্টাল ব্যালট সময় সাপেক্ষ আর অনলাইন ভোটিং অজনপ্রিয় বলে বিবেচনায় রয়েছে প্রক্সি ভোটিং। এ পদ্ধতিতে সঠিকভাবে মতের প্রতিফলন নাও ঘটতে পারে বলে শঙ্কা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির। তারা প্রক্সি ভোটের ব্যাপারে বলছেন যে একজন প্রতিনিধি মনোনীত করবেন প্রবাসী এবং তিনি যাকে মনোনীত করবেন তিনি সেই ভোটটি প্রদান করবেন তার পক্ষে দেশে, কিন্তু এটাও নিশ্চিত নয়। আমার ভোটাধিকার যে নিশ্চিত হব যে সে আমার মনোনীত ব্যক্তিকে দিয়েছে সেটা আমি পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছি না, এজন্য এটাকেও আমরা গ্রহণ করতে পারছি না। আমরা মনে করি সরাসরি যদি বিভিন্ন দেশে দূতাবাস আছে সেই দূতাবাসগুলিতে যদি ভোটের ব্যবস্থা করা হয় তাহলে সেটা সুষ্ঠু প্রয়োগ হবে এবং প্রবাসীরা নিরাপদে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। প্রবাসীদের দাবির মুখে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর তৎকালীন নির্বাচন কমিশন প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয়, যদিও সেসব উদ্যোগও বেশিদূর এগোয়নি। কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন কমিউনিটি নেতৃবৃন্দ। যেভাবেই দেওয়ার ব্যবস্থা করা হোক এটাকে এখনই আইনের মাধ্যমে স্বতঃসিদ্ধ করে কার্যকর করে ফেলা উচিত। কারণ এই গভর্নমেন্টের পরে রাজনৈতিক গভর্নমেন্ট আমরা আশা করতেছি আসবে। এই রাজনৈতিক গভর্নমেন্ট দেখা যাবে আবার রাজনৈতিক দীর্ঘসূত্রিতায় পড়ে যাব আমরা। অথবা আমাদের প্রাণের দাবি আমরা একজন জন্মসূত্রে নাগরিক অথবা নাগরিকের অধিকার হিসাবে আমরা ভোটাধিকার চাচ্ছি বাংলাদেশে। ২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিরা প্রায় $২৭০০ কোটি রেমিটেন্স পাঠান। প্রবাসী আয়ের তালিকায় বিশ্বের ৭ম শীর্ষ অবস্থানে বাংলাদেশ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসীদের। আমাদের গ্রেট ব্রিটেনে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে যারা বহু বছর ধরে কাজ করতেছেন কমিউনিটি, বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটি। তো সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা একটা প্ল্যাটফর্মে বসি, আমরা একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আমরা এই ভোটাধিকার আন্দোলনটা আমরা গড়ে তুলি। প্রবাস থেকে বিশ্বের আনাচে কানাচে যারা আছেন সবাইকে আমরা বলবো একসাথে মিলেমিশে আমরা কাজ করি। সমমনা যে দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ে বৃহত্তর একটা কর্মসূচি দেওয়ার জন্য, যে কর্মসূচি থেকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে মেসেজটা যাবে যে প্রবাসীদেরকে আর অবহেলা করা চলবে না। প্রবাসীদের যদি এইভাবে অবহেলা করা হয় আমরা এর থেকে আরও কঠোর কর্মসূচি নেওয়ার চিন্তা করব। আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু হবে এমনটা প্রত্যাশা প্রবাসীদের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।
রাজধানীর যাত্রাবাড়ী পার্কে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। শুক্রবার রাত 10টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে, পরে ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রাত 12টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে একটি ককটেল যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারা হয়। এ সময় মেলায় শিশুরা ছিল আরও অনেক দর্শনার্থী। আশেপাশে সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মূলত মারা হয়েছে একদম ওই গেটটাতে, মূলত ওই মেলা কেন্দ্র করে বললেও ভুল হবে, ওখানে বাচ্চারাই ম্যাক্সিমাম দৌড়াদৌড়ি করে, ওই জায়গাটাতে মারা হয়েছে। সন্দেহ করা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে মারা হয়েছে। তবে আমাদের সবচেয়ে বড় যে আমাদের দাবি একটাই, যে এই হামলার সাথে যারাই জড়িত রয়েছে অতি দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন পরবর্তীতে এরকম হামলার শিকার আর কোনো এলাকা না হওয়া লাগে। চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তদের হামলায় বাইজিদ এলাকার শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকায় আকবর সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত 9টার পর পতেঙ্গার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 9টার পর হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। এই সময় সৈকতে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুলিবিদ্ধ এক যুবক এবং এক দর্শনার্থীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের একজন শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে পুলিশ এবং স্থানীয়দের ধারণা, আধিপত্য ও পূর্ব বিরোধের জেরেই আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এই ঘটনা চালিয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 18টি কোরবানির পশুর হাট বসাতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। হাটের কার্যক্রম চলবে 1 জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এছাড়া হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো হাট আবাসিক এলাকায় বসতে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আরও জানাচ্ছেন সানি মৃধা। চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এই ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানির পশুর হাট। তাই তো শেষ সময়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে হাট প্রস্তুতের চেষ্টা। ঈদুল আজহা ঘিরে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে পশু বিক্রির হাট বাজার। এরই মধ্যে হাটের ইজারা দিতে উন্মুক্ত করা হয়েছে দরপত্র। কেউ সর্বোচ্চ দরপত্র দাখিল করে বুঝে নিয়েছে কয়েকটি হাটের ইজারাও। এবছর কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে 18টি হাট বসার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির অধীনে উত্তরা 16 ও 18 নম্বর সেক্টর, ভাটারা ও মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা সহ 9টি স্থানে হাট বসবে। আর স্থায়ী হাট হিসেবে পশু কেনা বেচা হবে গাবতলীতে। তবে আইনি জটিলতায় এবার মেরাদিয়া ও আফতাবনগরে বসবে না কোনো পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া, হাজারীবাগ, শ্যামপুর সহ 9টি স্থানে বসবে পশুর হাট। এসব হাটের বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের করা হয়েছে সতর্ক। ইজারাদারের চুক্তিতেই থাকে যে তাকে এইটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা একটা কাজ করে থাকি আগে থেকে, যে এইটা অপসারণ যদি তারা না করে তাহলে এটা অপসারণ করতে যে পরিমাণ খরচ লাগতে পারে তার আমরা অ্যাডভান্স একটা টাকা নিয়ে রেখে দিই। আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুথ থাকবে। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু আবাসিক এলাকায় হাট বসানোয় অসন্তোষ এলাকাবাসীর মাঝে। তাদের অভিযোগ, রাস্তা আটকে এসব হাট বসায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি পশুর বর্জ্যে সৃষ্টি হয় ভোগান্তি। যখন হাটটা কমপ্লিটলি বসে যাবে, কমপ্লিটলি হবে, তখন এইখানে রাস্তাটা ডিরেক্ট ব্লক হয়ে যাবে। একটা বেরিবাদ আছে, 30 ফুট একটা রাস্তা আছে কালীনগর নিজদা, ওই সব জায়গায় হয়ে গেলে ভালো হয়। ব্যাপারীরা এখানে রাত্রে ঘুমায়, এরা গরু ইয়াটা করে এলাকাবাসীর মানুষের কষ্ট দেয়, মুসলিদের কষ্ট দেয়। গরু বড় আসলে আট আসলে আমরা বাইরের কায়দা থাকে না, এটা রোডের উপরে আসলে সব দিকে অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোরবানির হাট ঘিরে চাঁদাবাজি সহ অপরাধ রুখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। যে কোনো অপরাধের তথ্য দিতে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কোরবানির হাট ও এর আশপাশে যানজট এড়াতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, গরুর হাট কেন্দ্রিক ট্রাফিক ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম ডিভিশনের ফোর্স।
এছাড়া গরুর হাট ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের সাথে আমাদের উল্লেখযোগ্য সভা হয়েছে। সবাই গরুর হাট ম্যানেজমেন্ট অন্যান্যবারের তুলনায় যাতে ভালো হয় সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে অনিয়ম রোধে মোবাইল কোর্ট চালানোর কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরই নির্ধারিত স্থানের বাইরেও চলে কুরবানির পশু বেচা বিক্রি। এর ফলে আশপাশের জায়গায় বর্জ্য জমার পাশাপাশি দেখা যায় বিশৃঙ্খলা। এসব বিবেচনায় এবার নির্ধারিত স্থানের বাইরে কুরবানির পশু বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদাররা এই নিষেধাজ্ঞা কতটুকু মানেন বা না মানলে কোন ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার অপেক্ষা। সানিম রিধা, এখন, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের খামারিদের। এবছর সিরাজগঞ্জে প্রায় 18,000 খামারে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া পালন করছেন খামারিরা। এসব খামার থেকে এবছর প্রায় 6.5 লাখ গবাদি পশু প্রস্তুত হচ্ছে কোরবানির ঈদের বিক্রির জন্য। বিস্তারিত রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। দেশের বৃহত্তম পশুপালন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। এ জেলায় গবাদি পশুর সুনাম ও চাহিদা থাকায় প্রতি বছরই ঈদুল আজহায় বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করেন সিরাজগঞ্জের খামারিরা। সিরাজগঞ্জের খামারি নির্ঝর খান 2018 সালে শখের বশে গরু পালন করলেও বর্তমানে তার খামারে বাণিজ্যিকভাবেও বিভিন্ন জাতের ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবছর প্রায় 100টি বিভিন্ন জাতের ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করছেন। প্রায় 30 থেকে 40টার মতো গরু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে, কিছু বুকিংয়ে আছে, আর বাকিগুলো আশা করছি যে এবার যেহেতু বর্ডারগুলো অলরেডি ক্লোজ করে দিয়েছে, বন্ধ করা আছে, বাইরে থেকে গরু আসতেছে না, তো আশা করি যে এবার মনে হয় গরুগুলো বিক্রি হয়ে যাবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 18,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সবুজ ঘাস, খড় ও ভুসি সহ নানাদার খাবারের মাধ্যমে ষাঁড় মোটাতাজা করছেন তারা। তবে গরুর খাবারের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিদের খরচ বেড়েছে পশুপালনে। তাই এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। গমের ভুসি, কালার ভুসি, আরো কয়েক রকমের ভুসি আছে। খাওয়া দাওয়া শেষে মনে করেন যে গরুগুলো সব ধোয়া পাগলা করি। খাবারটা খাওয়ালে আমরা যে খাবারটা দিই, এতে রোদ্রিতে যদি গরু যায়, কোনো রকমের গরু মানে শ্বাস প্রশ্বাসের কোনো রকমের সমস্যা হয় না। এই গরু 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে। সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি। যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। কোরবানি উপলক্ষে ষাঁড় সহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটাতাজা করতে পারে, এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। চলতি বছর জেলায় প্রায় 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা, যার বাজার মূল্য অন্তত 3,000 কোটি টাকারও বেশি। এখন সিরাজগঞ্জ। গেল 1 দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম, অথচ গুণগত মান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছরেই দাম না পেয়ে হতাশ কোরবানির দাতা, চামড়া আড়তদার কিংবা ব্যবসায়ীরা, অথচ বিদেশি থেকে প্রতি বছর আমদানি হয় $100 মিলিয়ন চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, সনদ না থাকায় বিপুল মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। অন্যদিকে চামড়া রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। চামড়া শিল্প কাঁচামালের দিক থেকে তৈরি পোশাক শিল্পের পুরো বিপরীত, কারণ পোশাক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আসে, অন্যদিকে দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে কাঁচা চামড়ার। তবুও পোশাক শিল্পের মতো বিকশিত হয়নি চামড়া শিল্প। কেন এমন দশা? দেশে কোরবানির ঈদে অনেকটাই মূল্যহীন হয়ে যায় চামড়া, অথচ উল্টো প্রতি বছর প্রায় $100 মিলিয়ন বা 1000 কোটি টাকার চামড়া আমদানি করে জুতাসহ চামড়াজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো। কারণ বিশ্বের নামিদামি কোম্পানিগুলো পরিবেশ সনদ ছাড়া LWG না থাকলে সে প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে না। তবে দেশের মাত্র 6টি ট্যানারি আছে যাদের এ সনদ আছে, কিন্তু তাদের পক্ষে জুতা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর চামড়ার বিপুল চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ফলে
দেশের চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি করতে হয়। খুলনাতে আছে 2টা আর ঢাকাতে আছে 2টা। তো এখন আরও ফ্যাক্টরি দরকার, কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে যারা প্রোডাকশন করছে বিভিন্ন ব্র্যান্ড, শু বলেন বা লেদার গুডস বলেন, ম্যাক্সিমাম লেদার আসতেছে বাইরে থেকে, আমরা সাপ্লাই দিতে পারছি না, শুধু কমপ্লায়েন্স ইস্যুতে। তথ্য বলছে 2024-এর জুলাই থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $107 মিলিয়ন, যা আগের বছর ছিল $117 মিলিয়ন। রপ্তানি কমেছে 8.24%। তবে এবছর চামড়াজাত বিভিন্ন পণ্যের রপ্তানি কমলেও চমক এসেছে চামড়ার জুতা রপ্তানিতে। এক বছরে চামড়ার জুতা রপ্তানি বেড়েছে প্রায় $110 মিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, চামড়া আমদানি কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ট্যানারিগুলোর LWG সনদের বিকল্প নেই। বাংলাদেশের 6টির বিপরীতে ভারতে এমন প্রতিষ্ঠান আছে অন্তত 139টি, চীনে 103টি, ইতালিতে 68টি এবং ভিয়েতনামে 14টি। সনদ না থাকায় দেশের চামড়া সস্তায় বিক্রি হচ্ছে চীনের বাজারে, কমছে বৈদেশিক মুদ্রা আয়। চাইনিজ বায়াররা আমাদের এখান থেকে একটা সুবিধা নিচ্ছে, যেহেতু আমাদের অন্য জায়গায় আমরা বিক্রি করতে পারছি, কারণ আমার CTP নাই, LWG সার্টিফিকেট নেই। তো আমি যে চামড়াটা আমার $1.5 বিক্রি করতে পারবো, এটাকে আমাকে 50% কমে দামে চায়নার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ অল্টারনেটিভ কোনো আমার কাস্টমার নাই। যদি আমার এটা থাকতো LWG সার্টিফাইড হতো, অন্তত 20টা ট্যানারি যদি থাকতো, আমার মনে হয় আমরা এখন যে ফরেন কারেন্সি আর্ন করতেছে ডাবল হয়ে যাবে। দেশের চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের আড়তদাররা প্রায় 3,60,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, কিন্তু চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে আড়তদার, কোরবানিদাতা, ট্যানারি মালিক সবাই ক্ষতিগ্রস্ত হন। যে গরম পড়তেছে, 12 ঘন্টার মধ্যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে মালগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। কোটি গ্যাস আমরা কিনে রাখে দিছি, এখান থেকে রূপ গেছে বা খেয়ারও গেছে, দরদামে হয় নাই, রাখতে তারপর দিন সকাল এখানে আনছে, চামড়াগুলি নষ্ট হয়ে যায়। সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয়, এতে করে বিদেশি ক্রেতারা দাম জেনে যাওয়ায় তাদের সাথে দর কষাকষির সুযোগ আর থাকে না বলেও দাবি ট্যানারি মালিকদের। শোয়েব রহমান, এখন। সরবরাহ কমায় খুলনায় বেড়েছে মাছের দাম। গেল 2 মাস ধরেই চড়া মাছের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে রূপসা পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, এই যে দীর্ঘ 2 মাস ধরে মাছের বাজার চড়া, এটা কি শুধুই সরবরাহের কারণ নাকি অন্য কোনো কারণ আছে? আর সকাল থেকে মাছ বাজারে কি দেখছেন, কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? মাছের বাজারে কিন্তু খুলনার বিশেষ করে প্রত্যেকটা বাজারেই একই রকম অবস্থা। মাছের দাম কিন্তু গত 2-2.5 মাস ধরেই প্রায় বাড়তির দিকেই যাচ্ছে। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকে কিন্তু বাজারে এসে আমরা যেটি দেখেছি যে পাইকারি বাজারে প্রায় সব ধরনের মাছে কিন্তু 20 থেকে 50 টাকা, আবার কোনো মাছে কিন্তু 100 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে মূল মাছের দাম বাড়ার মূল কারণ হিসাবে যেটি দেখছেন যে মূলত কিন্তু মাছের সরবরাহ অনেকটাই কম রয়েছে। বিশেষ করে চাষের মাছের সরবরাহ যেমন কম রয়েছে, তেমনি এখানকার যে সামুদ্রিক মাছ সেটির সরবরাহ কিন্তু অনেকটাই কম রয়েছে। আপনি যে ট্যাংরা মাছটি দেখছেন, এগুলো কিন্তু আজকে 600 থেকে 700 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এগুলো কিন্তু চাষের ট্যাংরা। এর পাশাপাশি পাঙ্গাস মাছ রয়েছে বাজারে। পাঙ্গাস কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 170 টাকা, 150 টাকাও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের যেগুলো। মোটামুটি বলে চলে যে বাজারে চাষের যে মাছ রয়েছে সেগুলোতে কিন্তু ভরপুর রয়েছে। বিশেষ করে পাঙ্গাস, ট্যাংরা বা এখানে শিং মাছ আমরা দেখেছি। প্রতি কেজি শিং মাছ চাষের সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 400 টাকা থেকে 450 টাকার মধ্যে। মোটামুটি বললে চলে যে বাজারে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেশি। তার মূল কারণ হিসাবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু চাষের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মাছের যে মৌসুম সেটি কিন্তু প্রায় শেষের পথে, এবং নতুন যে চাষ কিন্তু আবার শুরু করা হচ্ছে মাছের, যার ফলে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে বর্তমানে। আর কিছুদিন পরে যখন নতুন মাছ আবার উঠতে শুরু করবে তখন কিন্তু দাম আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। এর পাশাপাশি সমুদ্রে মাছ ধরার একটি নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাটা
যখনই শেষ হবে তারপর থেকে আস্তে আস্তে কিন্তু সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটিও কিন্তু বাড়া শুরু করবে। তো সামুদ্রিক মাছ যখনই বাড়বে এর পাশাপাশি এই ঠিক সেই সময়টাতেই কিন্তু এখানে চাষের যে মাছ রয়েছে, চাষের মাছের যে সরবরাহ সেটিও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। মূলত চাষের মাছের যে মৌসুমটা সেটি কিন্তু একেবারে শেষ বললেই চলে। এখন এই শেষ সময়ের মৌসুমের শেষ সময় এসে চাষের যে সরবরাহ সেটি কিন্তু মোটামুটি বললে চলে যে এখনো পর্যন্ত ধরে রেখেছে বাজার শুধুমাত্র চাষের মাছ, তবে সামুদ্রিক মাছ কিন্তু একেবারে নেই বললেই চলে। এই চাষের মাছ এবং সামুদ্রিক মাছের সরবরাহ আস্তে আস্তে যখনই বাড়বে তখনই কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রওশন খুলনার মাছ বাজার থেকে সবশেষ খবর। খুলনার মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে জামালপুরে শুরু হয়েছে বোরো ধান কাটাই মারাই। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এরই মধ্যে তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকটও। যদিও কৃষি বিভাগের পরামর্শ কম খরচে দ্রুত ধান কাটা মারাইয়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের। জুয়েল রানার প্রতিবেদন। জামালপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধান, যেখানে দোল খাচ্ছে পাকা ধানের শীষ। অনুকূল আবহাওয়ায় জেলায় চলতি মৌসুমে বিঘাপতি ধানের ফলন হয়েছে 20 থেকে 22 মন। সার কীটনাশক মিলিয়ে যেখানে খরচ 17 থেকে 18 হাজার টাকা। এছাড়াও তীব্র গরম বাড়িয়েছে উৎপাদন খরচ। অনেক ক্ষেত্রে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না ধান কাটা ও মারাইয়ের শ্রমিক। পরিশ্রম গরমে খুব কষ্ট। এবার 1 মন ধান বাজারে নিয়ে গেলে 1000 থেকে সর্বোচ্চ শুকনা যেটা সেটা 1100 টাকা আমরা বিক্রি করতে পারি। তাই এবার আমাদের যে অবস্থা, আমরা আসলে লজের সম্মুখীন হয়ে যাব। এদিকে সরকার নির্ধারিত প্রতিমন ধানের দাম 1440 টাকা হলেও খোলা বাজারে মোটা জাতের ধান 1000 থেকে 1070 টাকা আর চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন উৎপাদন খরচের সাথে বাজারে ধানের দামে বিস্তর ফারাক। ধার দেনা পরিশোধে কম দামে নতুন ধান বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমানে ধানের আমদানি বাজারে পর্যাপ্ত রয়েছে, সামনে আরো বাড়বে। ধান যদি কম দামে না বিক্রি করি তাহলে তো উপায় নাই, কারণ আমরা কারো না কারো কাছ থেকে টাকা কর্জ করে নিয়ে আমরা এই আবাদ অর্জন করছি। ধানের বাজার খুব কম, ধানের আঙ্গারে কৃষকের পুষতেছে না। কৃষি বিভাগের পরামর্শ কম খরচে দ্রুত ধান কাটাই মারাইয়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের। এছাড়া নতুন ফসল ঘরে তোলা পর্যন্ত মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। এবছর শ্রমিক খরচ একটু বেশি বিধায় আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কৃষক ভাইদেরকে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সবাই মিলে যেন ধানটা কর্তন করতে পারে সেজন্য আমরা সহায়তা করে যাচ্ছি। চলতি মৌসুমে জামালপুরে 1,27,056 হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 8,57,045 মেট্রিক টন। সরকারি ক্রয় মূল্য হিসেবে যার বাজার মূল্য 3,000 কোটি টাকার বেশি। এখন জামালপুর। কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, দক্ষিণ পশ্চিম উপকূলে বজ্রপাত হয়ে উঠেছে নিয়মিত প্রাণহানির কারণ। সাতক্ষীরায় প্রতি বছরই বাড়ছে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা। খোলা মাঠ, ফাঁকা বিল আর মাছের ঘের সব জায়গায় বজ্রপাত আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বজ্রপাতের ঝুঁকি। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। গেল 21 এপ্রিল সাতক্ষীরায় ক্ষেত থেকে ধান কেটে বাড়ি আনার প্রস্তুতি নিচ্ছিলেন আমিত্ববান আরাসহ বেশ কয়েকজন। হঠাৎ বজ্রপাতে মাঠে মৃত্যু হয় আমিত্ববানের। আহত হন খুকুমণি নামে আরও এক নারী শ্রমিক। আর 6 মে বাবার সাথে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান দেবহাটা উপজেলার পাপড়াতলা গ্রামের দেবব্রত ঘোষ। আমরা দুজন পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমার সবগুলি ধরাধরি করি কখন ডিঙায় তুলিছে, নিয়ে ট্রিটমেন্ট করিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালেতে একটু সুস্থ হয়ে জানলাম যে একজন মারা গেছে আমার পিছনে যে পড়েছে। জন মজুরি খেটিয়ে ঝাই করে সংসার চালাতো, আর এখন মাটা নিয়ে সংসারটা এখন ভালোভাবে চলতি না। বাবটা তো পাগল হয়ে এপ্রিল থেকে জুন এই 3 মাস সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ আর মাছের ঘিরে থাকা মানুষ থাকেন সবচেয়ে ঝুঁকিতে। গত 3 বছরে এই ঘটনায় মৃত্যু বেড়েছে আশঙ্কাজনকভাবে। ঝড় বৃষ্টি হলে আমরা
মাঠে ঘাটে কাজ করি, বাড়ির দিকে যাই দৌড়ে। মাঠে ঘাটে আশ্রয় নেওয়ার সেরকম কোনো জায়গাও নাই। আকাশে কালো মেঘ দেখলে অন্তরের ভিতরে খুব ভয় জাগে যে না জানি কোন মুহূর্তে হয়তো ঘাড়ে ভিতরে পড়তে পারে, কি যে কোনো মুহূর্তে মৃত্যুটা হয়ে যেতে পারে। কাজে যাই, আমাদের কোনো আচ্ছারা নাই, আমাদের দৌড় মেরে বাড়ি ওটার চেষ্টা করি, আমরা পারিনি। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি, তাই জীবন বাঁচাতে প্রয়োজন সময়মতো তথ্য ও নিরাপদ আশ্রয় ব্যবস্থা। এলোমেলোভাবে বনায়ন না করে যদি আমরা একটা পরিকল্পিতভাবে বনায়ন করি, কিছু সুনির্দিষ্ট বৃক্ষ লাগাই, যে বৃক্ষগুলো যেহেতু উঁচু হলে তার মধ্যে দিয়ে যদি পাস করে ইলেকট্রিসিটিটা, তাহলেও কিন্তু ক্ষয়ক্ষতিটা কমে যাবে। বিদ্যুৎ পরিবাহী সেই জন্য পানিতে যদি ওই বজ্রপাতটা হয়, তাহলে পানির টাচে যদি কেউ থাকে, মানুষ বা গবাদি পশু, সে সাথে সাথে আপনার ওটা আক্রান্ত হয় আর কি। সেজন্য অবশ্যই ঘের এলাকায় যদি থাকে, ওই পানির টাচ যেন না থাকে সেই চেষ্টা করতে হবে। এবং ওই ঘেরের আশেপাশে যে সমস্ত ওই গাছগাছালি, বড় গাছগাছালি, সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। সরকারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যু ও ক্ষতি মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় তালগাছ রোপণ, স্কুল কলেজে সচেতনতা সভা এবং মাঠ পর্যায়ে কৃষকদের জন্য সতর্কতা বার্তা প্রচারের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ফসলের মাঠে বজ্রপাত থেকে বাঁচতে ঘর বা ছাউনি বানানোর কাজ চলছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এই বজ্রপাতের মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করার মূল লক্ষ্য। যদি আমরা মাঝে মধ্যে কৃষক শেড তৈরি করতে পারি বা যে কোনো শেড তৈরি করে দিতে পারে, এই সরকার উদ্যোগ নিয়েছে। এখন আমরা তৈরিও করছি অনেক জায়গায়, এবং সাতক্ষীরাও কিছু তৈরি হয়েছে দেখছি। সতর্কতার ব্যবস্থা থাকলেও তা অনেক সময় মতো গ্রামের মানুষরা পান না। এছাড়া যে কটি আশ্রয় কেন্দ্র রয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। একটু সচেতন থাকলে অনেক জীবন বাঁচানো সম্ভব, কিন্তু হাজারো মানুষ নানাভাবেই অসতর্কতাবশত মাঠে নামতে বাধ্য হচ্ছেন জীবন জীবিকার তাগিদে। এজন্য প্রশাসনকে আরও বেশি তৎপরতা বাড়াতে হবে, একই সঙ্গে সচেতন হতে হবে জনগণকে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার আন্তর্জাতিক। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের ওপর এবার 50% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আইফোনের ওপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টের মাধ্যমে এই কথা জানান ট্রাম্প নিজেই। আগামী 1 জুন থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর, এছাড়া নিম্নমুখী ডলারের দরও। আরও জানাচ্ছেন জোহানারা ভুইয়া। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতায় আসার পর অনেকটা খ্যাপাটে স্বভাবের হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক সিদ্ধান্ত ভাবিয়ে তুলছে বিশ্বের অন্যান্য দেশগুলোকে, যার মধ্যে বাণিজ্য যুদ্ধের ঘোষণা অন্যতম। এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর 50% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে বিষয়টি জানান তিনি, যা কার্যকর হবে 1 জুন থেকে। এর আগে ইউরোপের পণ্যের ওপর 20% সম্পূরক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, তবে পরে তা অর্ধেকে নামিয়ে 10% করার ঘোষণা দেয় হোয়াইট হাউস, যা জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। এ সময়ের মধ্যে ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ দেন ট্রাম্প। তবে আলোচনার সময় শেষ হওয়ার আগে ইউরোপের উপর এ হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানিয়েছে ইইউভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউরোপীয় কমিশন সংকট সমাধান করবে বলে প্রত্যাশা। Sie hat unsere volle Unterstützung, indem sie unsere Zugänge zu dem amerikanischen Markt bewahren will. Und ich glaube, derartige Zölle helfen niemandem, sondern führen nur dazu, dass die wirtschaftliche Entwicklung ইউরোপের দেশগুলোর উপর 50% শুল্ক আরোপের পাশাপাশি অ্যাপেলের আইফোনের উপরও 25% শুল্ক ধার্যের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি আইফোনের উপর শুল্ক দিতে হবে না মার্কিন প্রতিষ্ঠানকে। ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন খোদ মার্কিনরাই। And of course, he's a multi-whatever heir. I think it's idiotic. I think tariffs would never work, and I think this would be a tax on the consumer. Help financial markets doesn't help certainty. It would be better to have just pure clarity, so the back and forth is a bit unnerving if you're an investor.
ইউরোপের দেশগুলোর উপর ট্রাম্পের 50% শুল্কের হুঁশিয়ারির পরই নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শেয়ার বাজার কমতে শুরু করেছে স্টকের দর, এছাড়াও নিম্নমুখী ডলারের দরও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সুইজারল্যান্ডে উন্মোচন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু 3D প্রিন্টেড টাওয়ার। নাম দেয়া হয়েছে টর আলভা। ঐতিহাসিক এই গ্রামকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশি বিদেশিদের মনোযোগ আকর্ষণে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে এই স্থাপনা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা চারদিক, মাঝখানে ছোট্ট এক বসতি, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3D প্রিন্টেড হোয়াইট টাওয়ার। দৃশ্যটি সুইজারল্যান্ডের ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যে ঘেরা ছোট্ট গ্রাম মুলেক্সনের। টর আলভা নামক দৃষ্টিনন্দন এই 3D প্রিন্টেড টাওয়ারটি প্রায় 30 মিটার উঁচু। সাদা কংক্রিটের 3D প্রিন্টেড এই স্থাপনা দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়, ইটিএইচ জুরিক এবং অরিজিন সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহযোগিতায় তৈরি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু 3D প্রিন্টেড টাওয়ার বলে দাবি তাদের। So to ensure that the tower can be dismounted and reassembled, it consists of several pieces which are similar to prefabricated concrete, actually. Yeah, the process is scalable. I'm a bit skeptical whether we'll bring it to construction site. টর আলভা নামক এই বিশেষ টাওয়ারটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য ডিজাইন করা। এমনকি যে গ্রামে এটি তৈরি করা হয়েছে সেখানকার বর্তমান বাসিন্দা মাত্র 11 জন, জনসংখ্যা আরও কমতির দিকে। তাই আকর্ষণীয় 3D প্রিন্টেড টাওয়ারের তৈরির পেছনে আরেকটি বড় লক্ষ্য হল ঐতিহাসিক এই গ্রামকে পুনরুজ্জীবিত করে তোলা। নির্মিত এই অবকাঠামোতে ভাস্কর্যযুক্ত কংক্রিটের কলাম রয়েছে 32টি, যেগুলো রোবোটিক প্রিন্টিং পদ্ধতিতে তৈরি, যা জুরিখের পাবলিক বিশ্ববিদ্যালয়টির গবেষকদের দ্বারা উদ্ভাবিত এক অভিনব নির্মাণশৈলী হিসেবে ইতিমধ্যে বাহবা পাচ্ছে। That tower is actually a multi-story building, 4 stories, consists of the respective floors and 32 3D printed concrete columns. রাতে টাওয়ারটির আলোর খেলা যে কারো মনকে রাঙিয়ে তুলবে। মনে হবে এটি পৃথিবীর এক কোণে স্বর্গের এক প্রতিচ্ছবি, যা দেশি বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। এতে 15 শতকে এক ওয়ালসার গোষ্ঠী দ্বারা প্রতিষ্ঠিত গ্রামটি আবারও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেশের ফুটবলকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এবার ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন তাসওয়ান নাফি। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, যাতে বর্তমানে অনুসারী 12 লাখেরও বেশি। দিন দিন যা আরও বাড়ছে। এক হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলের দৃশ্যপটই পাল্টে গেছে। মাঠ ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে আলাপ আলোচনা। ফুটবল ফেডারেশনও তাই নজর বাড়িয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। এরই মধ্যে বাফুফের ডিজিটাল মাধ্যমকে এগিয়ে নিতে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। নিজের থেকেই আপনার টিকটক, ইউই থেকে মিডল ইস্ট অফিস থেকে যোগাযোগ করেছে। তারা আমাদের এই ফেসবুকের মুভমেন্ট দেখে তারা ইচ্ছা পোষণ করেছে আমাদের সাথে এক ধরনের পার্টনারশিপ করার জন্য, যেটা এখন আমরা যাচাই সাপেক্ষে আছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা কী করতে চাও আমাদেরকে ডিটেল বলো, এবং কোনো মেম্বার কান্ট্রি অথবা কোনো লিগ কিংবা কোনো ক্লাবের সাথে তোমরা কীভাবে কাজ করো আমাদেরকে অ্যাকচুয়াল কেস স্টাডি শেয়ার করো। প্রাইমারিলি আমাদের বাকি 4 থেকে 5টা প্ল্যাটফর্মে আমরা যাব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খুব শিগগিরই ডিজিটাল এজেন্সিকে টেন্ডার কল করব। ওই প্রফেশনাল একটা এজেন্সি নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা কাজ করবো, বিকজ এখন ফেসবুকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাট ওয়েব পেজে আমাদের অনেক কাজ করার বাকি আছে। তো আমরা ধাপে ধাপে কাজগুলি করছি। শুধু ডিজিটালেই নয়, ফুটবল উন্নয়নে মাঠগুলোকেও আন্তর্জাতিক মানের করার কথা ভাবছে বাফুফে। এছাড়া জাতীয় স্টেডিয়াম নিয়ে বিশেষ আরও পরিকল্পনার কথা জানান ফেডারেশনের এই কর্তা। যেখান থেকে আপনার মাঠ দেখা যায় না, ওই চেয়ারগুলো রিমুভ করে ফেলতেছি। রিমুভ করে আমরা একটা সুন্দর বা খেলা দেখার জন্য একটা পরিবেশ তৈরি করতেছি। প্রবাসী ফুটবলার এনে মাঠের ফুটবলের উন্নতির পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকেও নজর আছে বাফুফের। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যার অনেকাংশই দৃশ্যায়ন করার পরিকল্পনা রয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।
তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী রোডম্যাপের দাবিতে অনড় বিএনপি, সরকারের স্বাভাবিক কাজে বাধা সংকট বাড়াবে বলছে জামায়াত, আধিপত্যবাদী ষড়যন্ত্রের অভিযোগ এনসিপির। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে, তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে। অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ডেট তারিখ ঘোষণা করবে। স্বাধীনতার ৫৪ বছরেও ভোটাধিকার নেই প্রবাসীদের, আসছে নির্বাচনের আগেই অন্তর্ভুক্তের দাবি যুক্তরাজ্যের বাংলাদেশিদের। ঈদ ঘিরে রাজধানীতে ২ সিটি কর্পোরেশনের ১৮টি পশুর হাট, আবাসিক এলাকায় হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ এলাকাবাসী। দেশি কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $১০০ মিলিয়ন আমদানি, রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত বাফুফের, আন্তর্জাতিক মানের মাঠ তৈরির পরিকল্পনা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।